প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি পদ্ধতি বসে মান 1 করে 1 × 5 = 5। প্রথম, সালোক সংশ্লেষ কার্যবর্ণালী হলো বর্ণালীর নীল ও লাল অংশ, কমলা ও বেগুনি অংশ, লাল ও সবুজ অংশ, নীল ও সবুজ অংশ। তবে নীল ও লাল অংশ। সপুষ্পক পূর্ণ মৃতজীবী হলো মনোট্রোপা, অ্যাগারিকাস, আম গাছ, লাইকেন। উত্তর মনোট্রোপা। প্রশ্ন, স্পাইরাকল দেখা যায় যে প্রাণীতে সেটি হলো ফড়িং, অ্যামিবা, সেপিয়া যোগ। উত্তরে ফড়িং। প্রশ্ন, পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে এমজি, সিএ, কে না এফি। উত্তরে কে। সুস্থ মানুষের স্বাভাবিক হৃদস্পন্দন কোনটি তা চিহ্নিত করো। মিনিটে 82 বার, মিনিটে 85 বার, মিনিটে 89 বার, মিনিটে 72 বার, মিনিটে 76 বার। উত্তর হবে মিনিটে 72 বার। প্রশ্ন, যে উৎসেচক সন্ধান প্রক্রিয়া ঘটায় সেটি হলো জাইলেম, পকটেজ, মোনোসাইড, মল্টেজ। তবে জাইলেম। রক্তে আরবিসি এর পরিমাণ বেড়ে যাওয়াকে বলে লিউকোমিয়া, পলিসাইথেমিয়া, অ্যানিমিয়া, পারপিউরা। উত্তরে পলিসাইথেমিয়া। 2000 হচ্ছে একটি বাক্য উত্তরে যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, প্রাণীকোষে সালোক সংশ্লেষ হয় না কেন। উত্তরে প্রাণীকোষে ক্লোরোফিল না থাকায় সালোক সংশ্লেষ হয় না। কোন খনিজ মৌলটি ক্লোরোফিল সংগঠনের প্রয়োজন। উত্তরে ম্যাগনেসিয়াম। প্রশ্ন, কোন কোষ দ্বারা পত্ররন্ধ্র বেষ্টিত থাকে। উত্তরে রক্ষী কোষ দ্বারা। তরু ক্ষীর কোথায় পাওয়া যায়। উত্তরে বট, আকন্দ, রবার ইত্যাদি গাছে ক্ষীর নালীতে পাওয়া যায় তরু ক্ষীর। শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, উদ্ভিদের খাদ্য পরিবহন করে ড্যাশ। উত্তরে ফ্লোয়েম। প্রশ্ন, শ্বসন প্রক্রিয়ায় মোট ড্যাশ অণু এটিপি উৎপন্ন। উত্তরে 38 অণু। লসিকা এক প্রকারের ড্যাশ। উত্তরে তরল যোগ করা। বৃক্ষীয় নালিকায় ইউ আকৃতির অংশটিকে বলা হয় ড্যাশ। উত্তরে হেনরি লুপ। তাহলে বৃক্ষীয় নালিকার ইউ আকৃতির অংশটিকে বলা হয় হেনরির লুপ। 4 দাগে রয়েছে সঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। সিগন্যালের মাধ্যমে রসের উৎসর্জন ঘটে। উত্তরে ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেব। ব্যাপনের হার পদার্থের আণবিক গুরুত্বের বর্গমূলের সমানুপাতিক। উত্তরে ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেব। পতঙ্গের শ্বাসরঞ্জকবিহীন বর্ণহীন রক্তকে হিমোলিম্ফ বলে। উত্তরে ঠিক, তাহলে আমরা টিক চিহ্ন দেব। সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়ার নাম ইউগ্লিনা। উত্তরে ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেব। পরে হচ্ছে 5 দাগে এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। এই স্তম্ভে রয়েছে নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ লাইকেন, ম্যালেরিয়া, পাকস্থলী। বি স্তম্ভে রয়েছে মিথজীবী হাইড্রোক্লোরিক অ্যাসিড, গদ, কুইনাইন। নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ হবে গদ, লাইকেন হবে মিথজীবী, ম্যালেরিয়া হবে কুইনাইন, পাকস্থলী হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। 6 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। হেনরির লুপ কোথায় অবস্থিত, এর কাজ উল্লেখ করো। হেনরির লুপ মেরুদণ্ডী প্রাণীর বৃক্কের মেডেলা অঞ্চলে অবস্থিত। এটি নেফ্রনের বৃক্কীয় নালিকার ইউ আকৃতিবিশিষ্ট অংশ। উত্তর, পয়েন্ট করবে কাজ। এই অংশে নেফ্রনের পরিশ্রুত তরলের প্রয়োজনীয় উপাদানের পুনঃশোষণ ঘটে। পরের প্রশ্ন, সিস্টোলিথ বলতে কী বোঝো। সিস্টোলিথ হলো ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত এক প্রকার উদ্ভিদ রেচন পদার্থ। বট, রবার প্রভৃতি গাছের পাতার ত্বকে লিথোসিস কোষের ছাদ থেকে আঙুরের থোকার মতো ঝুলন্ত অবস্থায় সিস্টোলিথ অবস্থান করে। পত্রমোচনের আগে পর্যন্ত এরা উদ্ভিদের পাতায় থাকে বলে উদ্ভিদটি বিভিন্ন খাদক প্রাণীর হাত থেকে রক্ষা পায়। সে অলিন্দ ও নিলয়ের মধ্যে দুটি পার্থক্য লেখো। অলিন্দ ও নিলয়ের মধ্যে দুটি পার্থক্য হলো, এক, অলিন্দ হৃৎপিণ্ডের গ্রাহক প্রকোষ্ঠ কিন্তু নিলয় হৃৎপিণ্ডের প্রেরক প্রকোষ্ঠ। অলিন্দের প্রাচীর পাতলা কিন্তু নিলয়ের প্রাচীর পুরু। ফাইব্রিনোজেন কি, তার সঙ্গে রক্তচঞ্চনে এর গুরুত্ব লেখো। ফাইব্রিনোজেন এটি হলো রক্তরসের একটি গ্লোবিউলিন জাতীয় প্রোটিন ও রক্তচঞ্চনের অন্যতম প্রধান উপাদান। গুরুত্ব, রক্তচঞ্চনের সময় ফাইব্রিনোজেন ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে থ্রাম্বিনের ক্রিয়াশীলতায় ফাইব্রিন তন্তুতে পরিণত হয়। এই ফাইব্রিন তন্তুর সমন্বয়ে গঠিত তন্তুজালেই লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকাগুলি আবদ্ধ হওয়ার ফলে রক্তচঞ্চল সম্পন্ন হয়। পরে হচ্ছে হিমোগ্লোবিনের কাজ কী। রক্তে হিমোগ্লোবিনের কাজগুলি হলো, এক, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন ও কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে কার্বো অ্যামিনো হিমোগ্লোবিন গঠন করে, যথাক্রমে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সাহায্য করে। 2, বাফার হিসাবে রক্তে অম্লত্ব ও ক্ষারত্বের ভারসাম্য রক্ষায় অংশ নেওয়া। 3, পিত্ত, মল, মূত্র ইত্যাদির বর্ণ গঠনে অংশগ্রহণ করা। রক্ত কি, এর প্রধান উপাদানগুলি কী কী। রক্ত ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন এক প্রকার অস্বচ্ছ লবণাক্ত সামান্য খাদ্যধর্মী, যার পিএইচ হচ্ছে 7.4, তরল যোগ কলা বা
যোজক কলা প্রধান উপাদান, এটি রক্তরস ও 3 প্রকার রক্তকণিকা যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা নিয়ে গঠিত। যে পুরুষ অপেক্ষা মহিলাদের বিএমআর কম হয় কেন? মহিলাদের দেহের ভর সমবয়সী পুরুষের তুলনায় কম থাকে বলে তাদের বিএমআর কম হয়। 2, মহিলাদের দেহে মেদকলার মাত্রা সমবয়সী পুরুষের তুলনায় বেশি হয়। এই কোষের বিপাক হার পেশি কোষের বিপাক হারের তুলনায় কম, এই কারণে পুরুষ অপেক্ষা মহিলাদের বিএমআর কম হয়। যে মিথজীবীয় পুষ্টি কাকে বলে? উদাহরণ দাও। মিথজীবী পুষ্টি বা মিথজীবিতা যে পুষ্টি পদ্ধতিতে দুটি ভিন্ন জীব পরস্পরের সহচর্যে বাস করে এবং একে অপরের ওপর পুষ্টি, প্রতিরক্ষা, বাসস্থান ইত্যাদির জন্য নির্ভরশীল হয়ে বেঁচে থাকে তাকে মিথজীবীয় পুষ্টি বা মিথজীবিতা বলে। এইভাবে পুষ্টি সম্পন্নকারী জীবীদের মিথজীবী বলে। উদাহরণ: ছত্রাক ও শৈবালের সমন্বয়ে গঠিত লাইকেনের পুষ্টি, মটর গাছ ও রাইবোজিয়ামের মিথজীবিতা। সালোক সংশ্লেষের পদ্ধতির তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। সালোক সংশ্লেষের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। 1, শক্তির উৎস সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ পদ্ধতিতে সৌরশক্তি স্থিতিশক্তিতে গ্লুকোজে সজ্জিত হয়। গ্লুকোজে সজ্জিত স্থিতিশক্তি খাদ্য শৃঙ্খলের মাধ্যমে অন্যান্য জীবের দেহে প্রবাহিত হয়। সুতরাং সালোক সংশ্লেষে প্রস্তুত খাদ্যের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি সমস্ত জীবকুলের শক্তির উৎস। 2, খাদ্যের উৎস। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে, গ্লুকোজ থেকে প্রোটিন, ফ্যাট ও অন্যান্য খাদ্য তৈরি করে। তাই শাকাহারী প্রাণীরা খাদ্যের জন্য প্রত্যক্ষভাবে আর মাংসাশী প্রাণীরা খাদ্যের জন্য পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। 3, বায়ুমণ্ডলে O2 ও CO2 এর পরিমাণের ভারসাম্য রক্ষা। জীবকুল শাসন প্রক্রিয়ার সময় O2 গ্রহণ করে এবং CO2 পরিত্যাগ করে। শুধুমাত্র শ্বসন প্রক্রিয়া চলতে থাকলে বাতাসে O2 হবে, O2 এর পরিমাণ কমে যেত এবং CO2 এর পরিমাণ বেড়ে গিয়ে পরিবেশ দূষিত হতো। কিন্তু সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য বায়ুর CO2 গৃহীত হয় এবং পরিবেশে O2 মুক্ত হয়, ফলে বায়ুতে O2 এবং CO2 এর ভারসাম্য বজায় থাকে। জ্বালানির উৎস। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে উদ্ভিদ মাটির নিচে চাপা পড়ায় বহু বছর পরে কয়লা ও খনিজ তেলে রূপান্তরিত হয়। কয়লা ও খনিজ তেলে সঞ্চিত শক্তি হল প্রকৃতপক্ষে অতীতকালের সালোক সংশ্লেষের মাধ্যমে আবদ্ধ সৌরশক্তি, অর্থাৎ সমস্ত জ্বালানির উৎস হল উদ্ভিদের সালোক সংশ্লেষ। 5, মানব সভ্যতার অগ্রগতিতে ভূমিকা। উদ্ভিদ থেকে আমরা খাদ্য, কাঠ, কয়লা, বস্ত্র, রবার, কাগজ, বিভিন্ন প্রকার রং, আঠা, ভেষজ উদ্ভিদ বা ভেষজ ওষুধ ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রী পেয়ে থাকি। সুতরাং মানব কল্যাণে এবং মানব সভ্যতার বিকাশে সালোক সংশ্লেষের অবদান অপরিসীম। অথবাদি রয়েছে, বাষ্পমোচনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো এবং ক্ষতিকারক দিকগুলি উল্লেখ করো। বাষ্পমোচনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। 1, রসের উৎসস্রোত। বাষ্পমোচনের ফলে বাষ্পমোচন টানের সৃষ্টি হয়। এটি জাইলেম বাহিকা নিরবিচ্ছিন্ন জলস্তম্ভের ওপর একটি টান সৃষ্টি করে। এই জলস্তম্ভকে ওপরে তুলতে সাহায্য করে, অর্থাৎ রসের উৎসস্রোতের অন্যতম কারণ হল বাষ্পমোচন। উদ্ভিদদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ। বাষ্পমোচন প্রক্রিয়ায় অতিরিক্ত জল নির্গত হওয়ার ফলে উদ্ভিদদেহ সতেজ ও শীতল থাকে। জল শোষণ। বাষ্পমোচনের ফলে উদ্ভিদদেহের জলের যে ঘাটতি দেখা দেয় তা উদ্ভিদের মূলরম দ্বারা জল শোষণের পরিস্থিতির সৃষ্টি করে। 4, উদ্ভিদদেহে জলের ভারসাম্য রক্ষা। বাষ্পমোচনের দ্বারা উদ্ভিদ দেহ থেকে প্রয়োজনের অতিরিক্ত জল নির্গত হয়, ফলে উদ্ভিদদেহে জলের ভারসাম্য বজায় থাকে। বাষ্পমোচনের ক্ষতিকারক প্রভাব। 1, অবনমন। শুষ্ক পরিবেশে জল শোষণের তুলনায় বাষ্পমোচন হার বেড়ে গেলে উদ্ভিদদেহ থেকে অতিরিক্ত মাত্রায় জল নির্গত হয়ে যায়। এর ফলে উদ্ভিদের পাতা ও অন্যান্য নরম অংশগুলি শুকিয়ে যায় ও নেতিয়ে পড়ে। এই প্রক্রিয়াকেই অবনমন বলে। এই প্রক্রিয়াটি মাত্রাতিরিক্ত হলে উদ্ভিদের মৃত্যু পর্যন্ত হতে পারে। 2, গ্যাসীয় বিনিময়ের বাধাদান। পত্ররন্ধ্রীয় বাষ্পমোচনের হার মাত্রাতিরিক্ত হলে পত্ররন্ধ্রের মাধ্যমে সালোক সংশ্লেষ ও শ্বসনের জন্য প্রয়োজনীয় গ্যাসের বিনিময়ে অনেক সময় ব্যাঘাত ঘটে। 3, জলের অপচয়। শোষিত জলের মাত্রা 10% উদ্ভিদ ব্যবহার করে, বাকি 90% জল বাষ্পমোচনের ফলে দেহ থেকে নির্গত হয়ে যায়। তাই বাষ্পমোচনে জলের অপচয় ঘটে। প্যারা চেঞ্জ করে লিখবে, বাষ্পমোচনে প্রয়োজনীয় এবং ক্ষতিকারক উভয় দিক থাকার জন্যই বিজ্ঞানী কার্টিস বাষ্পমোচনকে একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলে অভিহিত করেছেন। প্রশ্ন: উদ্ভিদদেহে খাদ্য সংবহন প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। উদ্ভিদদেহে খাদ্য সংবহনের প্রক্রিয়া। পাতায় প্রস্তুত খাদ্যবস্তু উদ্ভিদের ফ্লোয়েম কলার মাধ্যমে পাতা থেকে কাণ্ডে, মূল, ফুল ও ফলে পরিবাহিত হয়। ফ্লোয়েম কলার সিবনলের কোষগুলি পরপর সজ্জিত হয়ে একটি অবিচ্ছিন্ন অঙ্গ গঠন করে। সিবনলের ভিতরের অনুপ্রস্থ প্রাচীর চালনির মতো ছিদ্রযুক্ত হওয়ায় তরল খাদ্যবস্তু সহজেই পরিবাহিত হতে পারে। এই সিবনল থেকেই খাদ্যরস ব্যাপন প্রক্রিয়ায় উদ্ভিদদেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
বিজ্ঞানী মানুষ এর চাপপ্রবাহ মডেল অনুযায়ী ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য সংবহনের বিভিন্ন ধাপগুলি নিম্নরূপ। এক দিয়ে পয়েন্ট করবে প্রথম পর্যায়। উদ্ভিদের পাতার মেসোফিল কলায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সুক্রোজ জাতীয় খাদ্যবস্তু উৎপন্ন হয়। এই জৈব খাদ্য মেসোফিল কলার কোষ থেকে বান্ডিল আবরণী কোষ, ফ্লোয়েম, প্যারেনকাইমা কোষ এবং সঙ্গী কোষ অতিক্রম করে অবশেষে পাতার শিরার মধ্যে অবস্থিত সিবনলে পৌঁছায়। কোষ থেকে কোষে খাদ্যের এই প্রবাহ মূলত সক্রিয় পরিবহন পদ্ধতিতে হয়, যেখানে কোষপর্দা অর্ধভেদ্য পর্দারূপে কাজ করে। দ্বিতীয় পর্যায়। খাদ্যবস্তু প্রবেশের ফলে সিবনলের কোষগুলিতে রসের ঘনত্ব বৃদ্ধি পায়। তার ফলে আশেপাশের জাইলেম বাহিকাগুলি থেকে জল কোষান্তর অভিস্রাবণ প্রক্রিয়ায় সিবনলে প্রকাশ করে। তৃতীয় পর্যায়। জল প্রবেশের ফলে সিবনলের কোষগুলিতে উচ্চচাপের সৃষ্টি হয়। এই অতিরিক্ত চাপ সুক্রোজের দ্রবণকে প্রধানত নিম্নভূমিকে প্রভাবিত করে এবং উদ্ভিদের বিভিন্ন অঙ্গের কলাকোষে পৌঁছে দেয়। অথবাদি রয়েছে জীবদের পুষ্টির গুরুত্ব বা তাৎপর্যগুলি আলোচনা করো। 2+3 পুষ্টি। যে পদ্ধতিতে জীব খাদ্য উপাদান গ্রহণ করে সেটিকে পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ অথবা সংশ্লেষণ ও আত্তীকরণ করে দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ করে এবং খাদ্যস্থ স্মৃতিশক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করে তাকে পুষ্টি বলে। পুষ্টির গুরুত্ব বা তাৎপর্যগুলি লেখো। পুষ্টির গুরুত্ব বা তাৎপর্যগুলি হলো: 1. দেহের বৃদ্ধি। পুষ্টির মাধ্যমে প্রোটোপ্লাজমের ভর বৃদ্ধি ঘটে। এর ফলস্বরূপ দেহের কোষ বিভাজন হয় এবং জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটতে পারে। 2. ক্ষয়পূরণ। বিভিন্ন অপচিতি, বিপাক, আঘাতজনিত কারণে দেহে যে ক্ষয় ঘটে পুষ্টির দ্বারা সেই ক্ষয়ের পূরণ হয়। 3. রোগ প্রতিরোধ। পুষ্টির দ্বারা গৃহীত ভিটামিন ও অন্যান্য উপাদান দেহে রোগ প্রতিরোধ করে। 4. ভবিষ্যতের সঞ্চয়। দেহে গৃহীত অতিরিক্ত খাদ্য উপাদান দেহের মেদ ও শ্বেতসার রূপে সঞ্চিত হয়। ভবিষ্যতে প্রতিকূল পরিবেশে তা শক্তির উৎসরূপে কাজ করে। 5. জৈবনিক কাজে সহায়তা। পুষ্টির দ্বারা জীবদেহে বিভিন্ন প্রকার জৈবনিক কাজ যেমন রেচন, জনন, চলন, গমনে খাদ্য শক্তি সরবরাহ হয়। 9. উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের বিভিন্ন পদ্ধতির বিবরণ দাও। উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের বিভিন্ন পদ্ধতি। উদ্ভিদ দেহে সৃষ্ট রেচন পদার্থ দেহ থেকে নিষ্কাশনের জন্য কোনো সুনির্দিষ্ট রেচন অঙ্গ থাকে না। বেশিরভাগ উদ্ভিদ রেচন পদার্থগুলিকে অদ্রাব্য কেলাস রূপে দেহকোষে সঞ্চিত রাখে এবং সময়ে সময়ে বিভিন্ন উপায়ে দেহ থেকে তা বর্জন করে। উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের পদ্ধতি বা ত্যাগের প্রধান পদ্ধতিগুলি হলো: 1. বাকল মোচন। অর্জুন, পেয়ারা, ইউক্যালিপটাস প্রভৃতি উদ্ভিদ সাময়িকভাবে তাদের রেচন পদার্থ বাকলে অর্থাৎ ত্বকে সঞ্চিত রাখে ও পরে বাকল মোচনের মাধ্যমে সেগুলিকে ত্যাগ করে। তোমরা কিন্তু অর্জুন এবং পেয়ারা গাছ দেখলেই বুঝতে পারবে তারা কিন্তু বাকল মোচন ত্যাগ করে। পত্রমোচন। বিভিন্ন উদ্ভিদ তাদের রেচন পদার্থ পাতায় সঞ্চয় করে রাখে এবং সময়ে সময়ে বা বছরের একটি নির্দিষ্ট ঋতুতে পত্রমোচন করে পাতায় সঞ্চিত রেচন পদার্থ ত্যাগ করে। যেমন চা গাছের পাতায় ট্যানিন নামক রেচন পদার্থ সঞ্চিত থাকে। পয়েন্ট করে ফলমোচন। লেবু, তেঁতুল, আপেল প্রভৃতি গাছ তাদের ফলের ত্বকে রেচন পদার্থ সঞ্চিত রাখে এবং ফলমোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে। এছাড়াও অন্যান্য উদ্ভিদ এর রেচন পদার্থগুলি হলো: 1. উপক্ষার সঞ্চয়। প্রোটিনের বিপাকে সৃষ্ট তেতো অ্যালকোহলের দ্রাব্য নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ হলো উপক্ষার বা অ্যালকালয়েড, যেমন রেজারপিন, থাইন প্রভৃতি। এগুলির ভেষজ গুরুত্ব অপরিসীম। তরুক্ষীর নিঃসরণ। বট, আকন্দ, ফণিমনসা ইত্যাদি উদ্ভিদের কাণ্ড বা পাতায় তরুক্ষীর সঞ্চিত থাকে। তরুক্ষীরে বিভিন্ন প্রকার রেচন পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। এই সব উদ্ভিদ কোনো কারণে আঘাত পেলে তরুক্ষীর দেহের বাইরে নির্গত হয় এবং সেই সঙ্গে তাতে দ্রবীভূত রেচন পদার্থেরও অপসারণ ঘটে। 3. রঞ্জন নিঃসরণ। পাইন গাছের কাণ্ড, শাখা প্রশাখা ও পাতার রঞ্জন নালীতে জলে অদ্রবণীয় এক প্রকার জটিল রেচন পদার্থ সঞ্চিত থাকে। একে রচন পদার্থ বলে। কোনো কারণে উদ্ভিদ আঘাতপ্রাপ্ত হলে রজনরূপে রেচন পদার্থ নিঃসৃত হয়। গদ নিঃসরণ। বাবলা, সজনে প্রভৃতি গাছ কাণ্ডের ত্বক থেকে আঠা বা গদ নিঃসরণের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে। পুষ্পমোচন। কোনো কোনো উদ্ভিদ ফুলের ভিতর তাদের রেচন পদার্থ সঞ্চিত রাখে। ফুল প্রস্ফুটিত হওয়ার পর ফুলের বিভিন্ন অংশ ঝরে পড়লে সেগুলির সঙ্গে সজ্জিত রেচন পদার্থ অপসারিত হয়, যেমন লবঙ্গের ফুল।
জলমোচন। আলু বা টমেটো জাতীয় উদ্ভিদ পাতার হাইড্রোথোড এর মাধ্যমে বিভিন্ন রেচন পদার্থকে জলে দ্রবীভূত অবস্থায় দেহ থেকে পরিত্যাগ করে। অথবা রয়েছে মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন ব্যাখ্যা করো। প্রশ্নের মান রয়েছে প্রশ্ন রয়েছে মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন ব্যাখ্যা করো। মানুষের হৃৎপিণ্ড। মানুষের হৃৎপিণ্ডের গঠন নিচে বর্ণনা করা হলো। পয়েন্ট করবে হৃৎপিণ্ডের আবরণী। মানুষের বক্ষগহ্বরে হৃৎপিণ্ডের একটি সূক্ষ্ম আবরণী দিয়ে আবৃত থাকে, একে পেরিকার্ডিয়াম বলে। হৃৎপ্রাচীর। হৃৎপিণ্ডের প্রাচীর তিনটি স্তরে বিভক্ত, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম। বহিস্তর, মধ্যবর্তী স্তর আর অন্তঃস্তর। চিত্র দেখে নাও, এই চিত্র তোমাদের কিন্তু আঁকতে হবে। হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র দেখে নাও। পয়েন্ট করবে 3 দিয়ে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। 1. হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ করলে তাতে 4টি প্রকোষ্ঠ পরিলক্ষিত হয়। ওপর দিকে অবস্থিত প্রকোষ্ঠ দুটিকে অলিন্দ ও নিচের দিকের দুটি প্রকোষ্ঠকে নিলয় বলে। 2. অলিন্দদ্বয় অন্ত অলিন্দ প্রাচীর বা পর্দা দিয়ে পরস্পর থেকে পৃথক থাকে, আবার নিলয়দ্বয় অন্তনিলয় প্রাচীর দ্বারা পৃথক থাকে। এই দিয়ে পয়েন্ট করবে ডাল অনিন্দের নিচে ডান নিলয় ও বাম অলিন্দের নিচে বাম নিলয় থাকে। বি. নিলয়ের অন্তঃপ্রাচীর গাত্রে কিছু পেশিবহুল খাঁজ থাকে যাদের কমলামণি করণী বলে। 4 দিয়ে পয়েন্ট করবে কপাটিকা। 1. বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে বাইকাসপিড বা দ্বিপত্রমিট্রাল বা মাইট্রাল কপাটিকা থাকে এবং ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে ট্রাইকাসপিড বা ত্রিপত্র কপাটিকা থাকে। 2. বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকা নিলয়ের মেঝের সঙ্গে কর্ডি টেন্ডিনি নামক পেশিতন্তু দ্বারা যুক্ত থাকে। 3. বাম নিলয় ও মহাধমনীর সংযোগস্থলে অ্যারোকিড ভালভ এবং ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে পালমোনারি ভালভ উপস্থিত। 5. সংযোজী রক্তবাহ। 1. হৃৎপিণ্ডে বাম অলিন্দে 4টি ফুসফুসীয় শিরা উন্মুক্ত হয় এবং এদের মাধ্যমে অধিক O2 যুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। 2. ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা এবং করোনারি শিরার মাধ্যমে শরীরের অধিক CO2 যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। 3. বাম নিলয় থেকে অধিক O2 যুক্ত রক্ত মহাধমনীর মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। 4. আবার ডান নিলয় থেকে অধিক CO2 যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যায়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের কোশ্চেন পেপার। এবার আমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র কিন্তু দেখে নেব। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তরে নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 9 = 9। এখানে মোট 9টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 9 = 9। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে 2 এর দাগে 6টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম রয়েছে শূন্যস্থান পূরণ করো। তারপর রয়েছে সত্য মিথ্যা নির্বাচন করো, যে কোনো দুটি। পরে হচ্ছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। পরে হচ্ছে 3 এর দাগে 5টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 5 = 10। ভালো করে দেখে নাও, বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 5টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। পরে 4 এর দাগে 3টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5 করে 5 × 3 = 15। প্রথম, সালোক সংশ্লেষের আলোক দশাটি ব্যাখ্যা করো। অথবা রয়েছে বাষ্পমোচনকে প্রয়োজনীয় অথচ ক্ষতিকর পদ্ধতি বলা হয় কেন? তার সঙ্গে রয়েছে ম্যাক্রো ও মাইক্রো মৌলের একটি করে অভাবজনিত লক্ষণ উল্লেখ করো উদ্ভিদের ক্ষেত্রে। 3+2। পরে হচ্ছে সবাত শ্বসনের ক্রেসপ চক্রটি একটি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। প্রশ্নের মান 5। অথবা রয়েছে মানুষের প্রশ্বাস প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। তার সাথে ধূমপানজনিত কারণে ফুসফুসের দুটি রোগের নাম লেখো। 3+2। বলছে BMR বলতে কী বোঝো? মানবদেহের 3টি বিপাকীয় সমস্যা সম্পর্কে ব্যাখ্যা করো। অথবা রয়েছে উদ্ভিদের একটি N2 যুক্ত এবং একটি N2 বিহীন রেচন পদার্থের নাম ও অর্থনৈতিক গুরুত্ব লেখো। তার সঙ্গে মূত্র তৈরিতে নেফ্রনের ভূমিকা ব্যাখ্যা করো। 2+3।
ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালোভাবে কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকাল এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি, এবং তার পাশাপাশি লাস্ট মিনিট সাজেশনও কিন্তু আপলোড করি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।